স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। তিরিশ শতাংশ মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। চারা লাগাইলাম তাও তো ডুবি গেল। নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর মানে প্রায় ধরা হয়ে গেছে। রংপুর কুড়িগ্রামে বিপদসীমার ওপরে বইছে তিস্তার পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানির নিচে ফসলি জমি, বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। যদি সবাই এলসি করতে পারে 5 টাকার জায়গায় 6-7 টাকা যেতে পারবে, আর 25 টাকা যেতে পারবে না। ব্যাংক গেলে ফুল ভ্যালুতে এলসিও করতে পারছে না, দিচ্ছে না, টাকা নেই। রপ্তানি শুল্ক ছিল ওদের 40%, ওটাকে কমিয়ে এখন ওটা 20%-এর মধ্যে নিয়ে আসছে। আমদানি করা আছেন তাদেরকে সমান সুযোগ করে দিলে আমার মনে হয় যে বাজারে যে ঘাটতি সেটি আর হবে না। ডলার ও তারল্য সংকটে কোনো ব্যাংকই কম মার্জিনে এলসি খুলছে না। এমন পরিস্থিতিতে পণ্য আনতে গিয়ে চাপে পড়ছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা। এতে তৈরি হচ্ছে ভোগ্যপণ্যের সরবরাহ সংকট। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই উত্তরাঞ্চলে পানি বৃদ্ধির খবর। রংপুরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। এরই কাউনিয়া পয়েন্টে 31 সেন্টিমিটার উপর দিয়ে এবং ডালিয়াতে 1 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে আরও জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপি। বাপি, একটু জানাবেন আমাদেরকে এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতিকে? মিম, আমরা যতটুকু জানতে পেরেছি যে রংপুরের, আমি যেখানে দাঁড়িয়ে আছি, গঙ্গাচড়া উপজেলা এবং পাশেই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, এই দুই জেলার 2 উপজেলার কমপক্ষে 500 পরিবার তারা এখন পর্যন্ত পানিবন্দী হয়েছে এবং কমপক্ষে 6 থেকে 7টি গ্রাম পানিবন্দী হয়ে আছে। এবং আজকে সকাল 6টা পর্যন্ত তিস্তার যে ডালিয়া পয়েন্ট সেখানে 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার, এবং কাউনিয়া পয়েন্টে ছিল 29 সেন্টিমিটার, কিন্তু সকাল 9টার রিডিং অনুযায়ী ডালিয়াতে 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে এবং বেড়ে গেছে 2 সেন্টিমিটার উপরে, সেটি কাউনিয়া পয়েন্টে 31 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও একটু নেমে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা, এবং ভাটির দিকে পানিটা কিছুটা বাড়বে বলে তারা মনে করছেন। আমরা জানতে পেরেছি যে যতটুকু যে কয়েকটি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো, সেগুলোতে শুকনো খাবার পৌঁছানোর ব্যবস্থা করছেন। গতকালকেই 100 বস্তা শুকনো খাবার পৌঁছানো হয়েছে এবং আজকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যান্য গ্রামে পৌঁছানোর জন্য। এবং আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন যে দেশ উজানের দিকে, অর্থাৎ ভারতীয় অংশে এবং বাংলাদেশের তিস্তা নদীর যে উজান আছে সেখানে যেহেতু গতকাল থেকে বৃষ্টিপাত কমে গেছে, সেহেতু এখন উজানে পানি কমে যাবে এবং ভাটির দিকে কিছুটা বৃদ্ধি পাবে। তবে এটাও আশঙ্কা করছেন তারা যে 1 তারিখ থেকে আবারও যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস আছে, সেহেতু সেই পূর্বাভাসে যদি উজানে আরও বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আবারও পানি বৃদ্ধি পেতে পারে। তবে এখন পর্যন্ত যে ফসলগুলো ডুবে গেছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে, যদি পানি দ্রুত নেমে যায় তাহলে তেমন একটা ক্ষতি হবে না বলে জানাচ্ছে এখানকার স্থানীয় কৃষি বিভাগ। এবং কিন্তু পানিটি যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিছুটা হতে পারে। কিন্তু আশার খবর হলো যে তিস্তা নদীর পানি একেবারেই ফ্লাডের মতো হয়, খুব দ্রুত যেমন বাড়ে তেমনি দ্রুত নেমেও যায়, এরকমটি আমরা আগে দেখেছি। তো এবারও যদি দ্রুত নেমে যায় তাহলে ফসলগুলো রক্ষা পাবে এবং ধান সহ ভুট্টা সহ বেশ কিছু ফসল তিস্তার চরে আবাদ হয়, সেগুলো আপাতত রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে। তো মিম, এই ছিল আমার কাছে তিস্তার পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ অবস্থা। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমিরুল বাপি। টানা বৃষ্টি ও উজানের ঝড়ে বেড়েছে তিস্তা নদীর পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ফসলি জমি। এ নিয়ে জেলার রাজারহাট উপজেলা থেকে বিস্তারিত জানিয়েছেন মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা ভারতের জেলাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি যে আমাদের যে কুড়িগ্রাম জেলা আছে সেই জেলার অভ্যন্তরেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী যে এর ফলে নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেতে থাকবে এবং পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ যে নদ নদীগুলো আছে সবগুলোতেই কিন্তু পানি বাড়ছে, তবে তিস্তায় পানি বাড়ছে বেশি করে, যার ফলে তিস্তা পাড়ের যে গ্রামগুলো আছে বিশেষ করে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার যে গতিয়াশাম, খিতাবখা, চর খিতাবখা, বড়দরগা, রামহরি, চতরা এইসব যে গ্রাম আছে এই গ্রামগুলোর নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকে পড়েছে। আমি এখন আছি গতিয়াশাম গ্রামে। এই গ্রামে প্রবল বেগে পানি ঢুকছে এবং নিম্নাঞ্চলে কিন্তু পানি ক্রমেই ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে পাট ক্ষেত, ধান ক্ষেত তলিয়ে গেছে। সেই সাথে কিছু কিছু এলাকায় ভাঙন ধরেছে। স্থানীয় লোকজন সেই ভাঙন ঠেকানোর জন্য গাছপালা, ডালপালা ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। পরিস্থিতি কবে উন্নতি হবে এটা সুনির্দিষ্টভাবে না বলা গেলেও অবনতি দিকটার আশঙ্কাই বেশি, এটাই মনে করছেন এখানকার মানুষ। এই ছিল কুড়িগ্রামে নদ নদীগুলোতে পানি বাড়ার সর্বশেষ তথ্য। সামান্য বৃষ্টিতেই টাঙ্গাইলের ভূঁইয়াপুর পৌরসভায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। দীর্ঘদিন পানি জমে সৃষ্টি হচ্ছে পচা দুর্গন্ধের। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে আরও জানাতে ভূঁইয়াপুর পৌরসভা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন জলাবদ্ধতার কারণ কি এবং ভোগান্তি নিরসনে পৌর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? হয় সেই পানিতে কিন্তু এই এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়, চরম দুর্ভোগ পোহাতে হয়। তার মধ্যে মাঝে 2 দিন আগে এই এলাকায় বৃষ্টি হয়েছে, গত 2 দিন যাবত কোনো বৃষ্টি নেই। সেই বৃষ্টির পানি কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো নিষ্কাশন না হয় এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি রয়েছি ভূঁইয়াপুর উপজেলার 9 নং ওয়ার্ডের ঘাটান্দি এলাকায়। এটি একদিকে যেমন বাণিজ্যিক এলাকা, অন্যদিকে এই এলাকাটা আবাসিক এলাকাও বলা চলে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ একটি এলাকা পৌরসভার মধ্যে। তো এই এলাকার যে এলাকা, অন্যদিকে এলাকাটা আবাসিক এলাকাও বলা চলে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ একটি এলাকা পৌরসভার মধ্যে। তো এই এলাকার যে দুর্ভোগ এইরকম কিন্তু অন্যান্য এলাকার একই চিত্র বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে এই যে জলাবদ্ধতা, এতে করে একদিকে যেমন মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, অন্যদিকে মাসের পর মাস এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বারবার স্থানীয় কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষকে অবগত করেও তারা কোনো সুরাহা পাননি। তারা অভিযোগ করেছেন যে স্বাধীনতার পর থেকে এই এলাকার একসময় ইউনিয়ন পরিষদ থাকলেও পরবর্তীতে এটি দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হওয়ার পর থেকে কিন্তু এই এলাকায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারা বলছেন যে তারা পৌরসভার বাসিন্দা বা নাগরিক হলেও তারা কিন্তু সেই পৌর নাগরিক সুবিধা পাচ্ছেন না। তারা বলছেন যে এই অঞ্চলে যদি কোনো বৃদ্ধ মানুষ চলাচল করে তারা অনেকে হোঁচট খেয়ে পড়ে, অনেকে অসুস্থ হয়ে পড়েন। আর এছাড়াও যারা অন্তঃসত্ত্বা বা অসুস্থ রোগী রয়েছেন তাদের কিন্তু এই এলাকা থেকে বের করতে, এই এলাকায় আনতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা দফায় দফায় কিন্তু এই পৌর কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা পাননি। আর এছাড়াও যে আমার পেছনে যে ড্রেনটি দেখছেন এটি কাজ হচ্ছে প্রায় 1 বছর যাবত। আর সেটি কিন্তু এখনো চলমান থাকায় কিন্তু মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি 2 মাস আগে এই পৌরসভার যিনি মেয়র ছিলেন, সাবেক মেয়র মাসুদুল আলমের সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে এই পৌরসভার বরাদ্দ খুবই কম, তাদের উন্নয়নের পরিকল্পনা থাকা সত্ত্বেও ওই অর্থের অভাবে তারা উন্নয়ন করতে পারেনি। তো এই ছিল ভূঁইয়াপুর পৌরসভার দুর্ভোগের সবচেয়ে তথ্য। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ভারতে ইলিশ রপ্তানির বড় একটি অংশ যাচ্ছে পটুয়াখালীর গলাচিপা থেকে। ইলিশ রপ্তানি ঘিরে সরগরম হয়ে উঠেছে এখানকার অর্ধশতাধিক মাছের আড়ত। দৈনিক রপ্তানি হচ্ছে প্রায় কোটি টাকার ইলিশ। এ নিয়ে গলাচিপা মৎস্য আড়তপট্টি থেকে আরও জানিয়েছেন হুমায়ুন কবির। যুগ যুগ ধরে দেশের ইলিশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাগরপাড়ের জেলা পটুয়াখালী। জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে এবছর জেলায় 60,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, যা সারা দেশে উৎপাদিত ইলিশের প্রায় 4 ভাগের 1 ভাগ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর গলাচিপার মৎস্য আড়তপট্টি এলাকায়। প্রতি বছর ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানি করা হয়
তার বড় একটি অংশ কিন্তু এখান থেকে পাঠানো হচ্ছে এবং এখানে প্রায় অর্ধ শতাধিক আড়ত রয়েছে, যেই আড়তগুলো থেকে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার ইলিশ প্রতিদিন ভারতের উদ্দেশ্যে রপ্তানি করা হচ্ছে এবং এই ইলিশ ঘিরে কিন্তু এখানকার জেলে পাইকার ব্যবসায়ী এবং আড়তগুলোতে সরগরম হয়ে উঠেছে এবং কর্মব্যস্ততাও অনেকটাই বেড়েছে। সেই সাথে উপকূলের যে সকল বরফকল রয়েছে সেখানের যে শ্রমিক রয়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা দেখা গেছে। অন্যদিকে 700 গ্রাম থেকে 1 কেজির অধিক ওজনের ইলিশ কিন্তু রপ্তানি করা হচ্ছে, যে কারণে স্থানীয় বাজারগুলোতে বড় ইলিশের চরম সংকট, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং আক্ষেপ দেখা গেছে। তো পটুয়াখালী গলাচিপার মৎস্য আড়ত থেকে ইলিশ রপ্তানি নিয়ে এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে এসেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জামিনের আবেদন করবেন তিনি। আরও জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন মাঝার ইমন। ইমন, জানাবেন জামিনের আবেদন মাহমুদুর রহমান এখনো পর্যন্ত করেছেন কিনা? কিছুক্ষণ আগেই মাহমুদুর রহমান আদালত প্রাঙ্গণে এসেছেন, তিনি ইতিমধ্যেই এজলাসে উঠেছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক শুনানি কার্যক্রম সেটি এখনো শুরু হয়নি। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল, যে মামলায় তিনি আসামি ছিলেন, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার যে মামলা, সেই মামলার বিষয়টি নিয়ে আজকে তিনি আদালতে এসেছেন, অর্থাৎ আত্মসমর্পণ করেছেন এবং পরবর্তী যে বিষয়টি আছে যে শুনানি প্রক্রিয়া, শুনানিতে তিনি জামিন আবেদন করেছেন। যদি জামিন দেওয়া না হয়, অর্থাৎ তার আইনজীবীর সাথে কথা হয়েছিল এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে মাহমুদুর রহমানের কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে আদালতে তিনি এসেছেন ন্যায় বিচার পাওয়ার জন্য। দীর্ঘ একটি সময় আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ছিল, সেখানে বিচার বিভাগের যে হস্তক্ষেপ ছিল, তিনি যেটি আশা করছেন যে নতুন যে সরকার গঠন হয়েছে এই সার্বিক পরিবেশে বিচার বিভাগ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত জানাতে পারবে। আর তার আইনজীবী হয়েছে, তিনি যেটি বলেছেন যে মাহমুদুর রহমানের যেটি বলছিলাম যে মামলায় তিনি রয়েছেন, হত্যা চেষ্টা মামলা, অপহরণের পর হত্যা চেষ্টা মামলা, সেই মামলায় যদি আদালতের পক্ষ থেকে, যেহেতু শুনানি কার্যক্রম এখনো শুরু হয়নি, শুনানির পরবর্তীতে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো। আইনজীবী আমাদেরকে যেটি জানিয়েছেন যে যদি কোনো ক্ষেত্রে তাকে জামিন আবেদন তার মঞ্জুর না হয়, সেক্ষেত্রে যদি তাকে কারাগারে যেতে হয়, সেক্ষেত্রে যে তিনি সাবেক একজন উপদেষ্টা ছিলেন, প্রতিমন্ত্রী পদমর্যাদা, সেক্ষেত্রে জেল কোড অনুযায়ী যে ব্যবস্থা সেটি নেওয়ার আবেদন করবে আদালতে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে তার বিরুদ্ধে শতাধিকের উপরে মামলা রয়েছে, রাজধানী ঢাকা রয়েছে। সেই মামলাগুলোর বিষয়ে মাহমুদুর রহমানের সাথে আমাদের কথা হয়েছে কিছুক্ষণ আগেই, যেটি বলছিলাম যে আদালতে তিনি আত্মসমর্পণ করার আগে আমাদের সাথে কথা বলছেন। তিনি যেটি বলছেন যে সবগুলো মামলায় তিনি আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমেই চালিয়ে যাবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মাহমুদুর রহমান আদালতে আসার আগে আরেকটি যে বিষয় রয়েছে আদালতে পাড়ায়, সেটি হচ্ছে যে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে আদালতে তোলা হয়েছিল। তাদেরকে আমরা আব্দুল্লাহ আল মামুনকে 4 দিন এবং সাবেক যে কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে তিনি রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন এবং একই মামলায়, অর্থাৎ নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে। পাশাপাশি আরেকটা তথ্য বলে রাখতে চাই, আরেকটি যে মামলা মিরপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকেও কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে আদালতে। সবশেষে এই ছিল রাজধানী সিএমএম কোর্ট থেকে। আমি যদি বলতে চাই, এখন পর্যন্ত যে শুনানি কার্যক্রম সেটি আনুষ্ঠানিক শুরু হয়নি। মাহমুদুর রহমানের শুনানি কার্যক্রম শুরু হলে এবং পরবর্তী নির্দেশনা আসলে আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। ঢাকা সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে পৌঁছেছেন 85 বাংলাদেশি। সকালে কক্সবাজারের নুরিয়ারছড়ার ঘাটে পৌঁছয় তাদের বহনকারী জাহাজ। একই জাহাজে করে মিয়ানমারে বিজেপি ও সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন মিয়ানমারের বিজেপি ও সেনা সদস্যদের ফেরত নিতে আসা জাহাজ রওনা এখনো পর্যন্ত হয়েছে কিনা?
ঠিক এই মুহূর্তে মিয়ানমারের যারা নাগরিক তাদের দেশের সংঘাতের মুখে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন, তারা বিজিপি এবং সেনা সদস্য রয়েছে 123 জন। তাদেরকে একটি টাক বোটে তোলা হয়েছে। এই টাক বোটটি তাদেরকে গভীর বঙ্গোপসাগরে মিয়ানমারের যে জাহাজটি অপেক্ষা করছে, চিনডুইন নামে একটি জাহাজ, সেই জাহাজটিতে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। এবং সেই প্রক্রিয়াটি আমরা এখানে দেখছি যে তাদেরকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, এর অংশ হিসেবে তাদেরকে টাকবোটটিতে তোলা হয়েছে এবং আশপাশে বিপুল সংখ্যক বিজিবি সদস্য এবং কোস্টগার্ড সদস্যরা এখানে রয়েছেন। এবং কোস্টগার্ড সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে গভীর সাগরে নিয়ে যাওয়া হবে এবং মিয়ানমার কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। আমরা সকালে দেখেছি ঠিক 9:10 দিকে বাংলাদেশি 85 জন নাগরিককে, যারা মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তাদেরকে এখানে একটি ছাউনিতে রাখা হয়েছে। এই কক্সবাজার শহরের যে নুনিয়ারচরা BAWT এর জেটিঘাট রয়েছে, সেই জেটিঘাটটিতে রাখা হয়েছে এবং সেখানে তাদের যে পরিচয় বা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের কার্যক্রম, সেই কাজটি সকাল থেকে হয়েছে। এর আগে টেকনাফ থেকে মিয়ানমারের 123 জন নাগরিককে টেকনাফ থেকে কক্সবাজার শহরে নিয়ে আসা হয় ভোরে এবং 8:30টার দিকে নিয়ে আসা হয় মূলত। এরপরে তাদের যে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য যে পরিচয় যাচাই বাছাইয়ের প্রক্রিয়া, মিয়ানমারের দূতাবাসের 2 জন প্রতিনিধি ছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। এই প্রতিনিধিদের সমন্বয়ে তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি এখানে শেষ হয়েছে এবং এরপরেই মূলত তাদেরকে এই টাকবোটটিতে তোলা হয়েছে। এই টাকবোটটি মূলত একটি এখানকার বেসরকারি কোম্পানির পরিচালনাধীন কর্ণফুলী টাকবোট 1। এই টাকবোটটি মূলত এখানকার প্রশাসন ব্যবহার করছে এবং মূলত মিয়ানমারের যে জাহাজটি অপেক্ষা করছে, সেই জাহাজটিতে তাদেরকে তুলে দেওয়ার জন্য আসলে যে সামগ্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি ইতিমধ্যে প্রশাসন থেকে সম্পন্ন করা হয়েছে এবং এখন দেখছি যে একেবারে সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি, তাদেরকে ফেরত পাঠানো খুব শিগগির, খুব অল্প সময়ের মধ্যে সেই টাকবোটটি গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হবে। মিম, এই ছিল কক্সবাজারের BAWT জেটিঘাট থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন মন্তোষ বেদজ্ঞ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ডলার ও কয়েকটি ব্যাংকের তারল্য সংকটে বিপাকে খাতুনগঞ্জের ভোগ্যপণ্য আমদানিকারকরা। এছাড়া গত সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণ করা অনেকেই দিয়েছেন গা ঢাকা। এতে দেশের বৃহৎ এই পাইকারি বাজারে কোন কোন পণ্যের সরবরাহ সংকট তৈরি হয়েছে, বাড়তে শুরু করেছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরকার আমদানি বাড়াতে এলসি মার্জিন কমালেও তারল্য সংকট দেখিয়ে কোনো ব্যাংকই কম মার্জিনে এলসি খুলছে না। এতে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা। শোয়েব রহমানের প্রতিবেদন। চীনের পর দেশে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে, যা মোট আমদানির 18%। আমদানিকৃত এসব পণ্যের মধ্যে বেশি আসে পেঁয়াজ, আদা, জিরা, শুকনো মরিচ, হলুদ সহ মশলা জাতীয় নানা পণ্য। দেশে ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জ। এখানকার কয়েক হাজার আড়তে প্রতিদিন লেনদেন হয় 1,500 কোটি টাকার পণ্য, যার অন্তত 30% বা 450 কোটি টাকার পণ্যই ভারতের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎই এ বাণিজ্যে ভাটা পড়ে। তবে চলতি মাসের শুরু থেকে আবারও বাড়ছে আমদানি। আমরা দেখতেছি পেঁয়াজও আসতেছে, কেরালাতে একদম কম, 110 টাকা, কত কম, ওইটাও আসতেছে। সাপ্লাইয়ের তো কোনো সমস্যা বর্তমানে নাই। খাতুনগঞ্জে বর্তমানে অ্যাভেলেবল পণ্য আছে। ভারতে ওই শুকনো কমার কারণে থেকে ওই 10 থেকে 15 টাকা বাজার কমে গেছে। তবে খাতুনগঞ্জের সার্বিক আমদানির চিত্র এখনও স্বাভাবিক হয়নি। বেচাকেনাতেও পড়েছে ভাটা। ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বেশ কিছু বড় গ্রুপের প্রতিনিধিরাই বাজারে পণ্য সরবরাহ করত। তবে এখন তারা আত্মগোপনে থাকায় কমেছে পণ্য সরবরাহ। অস্বাভাবিক হারে বেড়েছে কিছু পণ্যের দাম। বড় বড় যে কোম্পানিগুলো তারা অনেকাংশ আমদানি কমিয়ে দিয়েছে। বিকল্প হিসাবে আমাদের ছোট বড় মাঝারি যে আমদানি করা আছেন তাদেরকে সমান সুযোগ করে দিলে আমার মনে হয় যে বাজারের যে ঘাটতি সেটি আর হবে না। যদি সবাই এলসি করতে পারে 5 টাকার জায়গায় 6-7 টাকা যেতে পারবে, আর 25 টাকা যেতে পারবে না। যদি একজনই করে তখন 5 টাকার জায়গায় 25 টাকায় সে ফায়দাটা লুটবে। এছাড়া ব্যাংক থেকে এলসি খুলতে মার্জিন তুলে দেওয়ার কথা বলছে সরকার। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এলসি খুলতে এখনও শতভাগ মার্জিন দাবি করছে ব্যাংক। এরই মধ্যে 7 থেকে 8টি ব্যাংকে তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। ফলে স্বাভাবিক লেনদেন করতেও বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাংক গেলে ফুল ভ্যালুতে এলসিও করতে পারছে না, দিচ্ছে না।
টাকা নেই। কয়েকটা ব্যাংক হয়তো হাতে গোনা মুষ্টিময় কয়েকটা ব্যাংক যাদের সুবিধা দিচ্ছে, ফাটি বিশেষে এরকম সুবিধা দিচ্ছে। ভারত আপনার রপ্তানি শুল্ক ছিল ওদের 40%, ওটাকে কমিয়ে এখন ওটা 20%-এর মধ্যে নিয়ে আসছে। আর যেটা আপনার এলসির যেটা নাফিড রেট ছিল $550, ওটাকে এখন $405 নিয়ে আসছে। এলসি করতে বিভিন্ন ব্যাংক এখনও ডলারের মূল্য নিচ্ছে প্রায় 120 টাকা। এতে বাড়তি মূল্যে পণ্য আমদানি করতে অনীহা প্রকাশ করছেন অনেক আমদানিকারক। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। রাজধানী সহ সারা দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিত্র জানতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন ডেঙ্গু রোগে আক্রান্ত কতজন ভর্তি আছেন? আশঙ্কাজনক কেউ আসলে এখন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে কিনা? আপনি জানেন যে চলতি মাসেই কিন্তু এখন পর্যন্ত 67 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন এবং বেশিরভাগ রোগীই দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে ভারী বর্ষণ হচ্ছে, এর ফলে কিন্তু এডিস মশাও কিন্তু মানে বৃদ্ধি পাচ্ছে। এর কারণে ডেঙ্গু রোগীর আক্রান্তও কিন্তু বাড়ছে এবং আমরা গতকাল অর্থাৎ 28 তারিখে কিন্তু দেখেছি যে একদিনের সর্বোচ্চ মৃত্যু দেখা দিয়েছে। এটা সবশেষ। এর আগে যদি আমরা একটু জানাই যে আমরা যে ঢাকা দক্ষিণ সিটির যে মুগদা মেডিকেল, এখানে কিন্তু একটা বিশেষায়িত কয়েকটি ওয়ার্ড রয়েছে, যেখানে আমরা এখন পর্যন্ত 71টি সিটের পরিবর্তে কিন্তু তারা রোগী ভর্তি করিয়েছেন 91 জন, যেটা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে যেসব রোগীগুলোর মানে প্রচণ্ড রকম ব্যথা হয়, পেট ব্যথা করে এবং বমি হয় বা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে কিন্তু তারা দ্রুত ভর্তি হতে পরামর্শ দিচ্ছেন। এবং একই সাথে আমরা যদি দেখছি যে এই যারা অনেক রোগীরাই বেশিরভাগ রোগীরাই যদি চিকিৎসা নিচ্ছেন, যারা 4-5 দিন ধরে ভালো হয়েও কিন্তু ফিরে যাচ্ছেন। গত 24 ঘন্টায় মুগদা মেডিকেলে ভর্তি হয়েছে 36 জন, আমাদেরকে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তারা 94 জন রোগী ভর্তি দেখিয়েছে, অর্থাৎ 35 জন গত 24 ঘন্টা 35 জন ভালো হয়ে চলেও গিয়েছেন। আমরা যদি বলি যে এই বছর এখন পর্যন্ত প্রায় 29,000-এর মতো রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এর মধ্যে 150 জন রোগী এডিস মশা আক্রান্ত রোগে কিন্তু মারা গিয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছিল, বিভিন্ন ধরনের রোগীও যারা আর কি অন্য রোগী তারাও কিন্তু এডিস মশা আক্রান্ত হয়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। তো মুগদা মেডিকেলের ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। চট্টগ্রামেও বেড়েছে ডেঙ্গুর উপদ্রব, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেন আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মারা গেছেন 10 জন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনি জানাবেন নগরীতে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের হার কেমন দেখছেন এবং ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে আগস্ট মাস পর্যন্ত, অর্থাৎ প্রথম 8 মাসে চট্টগ্রামে যে পরিমাণ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন, তার চেয়ে বেশি আক্রান্ত এবং মারা গেছেন চলতি মাসের প্রথম 28 দিনে। পরিসংখ্যান যদি দেয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে চলতি মাসে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যে পরিমাণ আক্রান্ত হয় তার চেয়ে বেশি আক্রান্তের সংখ্যাটা এই সেপ্টেম্বর মাসে, আর সেই সংখ্যাটা হচ্ছে 787 জন এবং মারা গেছেন 10 জন। আর পুরো বছরে কিন্তু মারা গেছে 15 জন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে অনেকটা উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে কিন্তু চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সেই জায়গাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যারা বিশেষ ইউনিট চালু করেছে, ডেঙ্গু ইউনিট, যেখানে 45টি বেড রাখা হয়েছে। আমরা সকালেও কিন্তু দেখেছি সেখানে 45টি বেড পরিপূর্ণ রয়েছে। তার পাশাপাশি আরও অনেক রোগী আসছেন যাদেরকে সিট দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি চট্টগ্রামের যে সকল বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সেই জায়গাতে সিভিল সার্জন কার্যালয় থেকে চট্টগ্রামের যে সকল হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোর পাশাপাশি উপজেলাতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে বিশেষ ইউনিট চালু করার জন্য চিঠি দিয়েছেন। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও কিন্তু সিটি কর্পোরেশনকে সিভিল সার্জন কার্যালয় থেকে চিঠি দেওয়া হচ্ছে যেন মশক নিধনে তারা বিশেষ কার্যক্রম পরিচালনা করে। আমরা যদিও দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশা নিধনের যে কার্যক্রম পরিচালনা করছে সেটি অনেকটা ঢিল
ঢিলে ঢালা কার্যক্রম, নগরবাসী সেই অভিযোগটি করছে। যদিও সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের চাইতে তারা এবছর মশা নিধনের জন্য লোকবল বাড়িয়েছেন। একই সাথে তাদের যেই কীটনাশক, সেই কীটনাশকটি কিন্তু পরিবর্তন করে এখন ভেষজ কীটনাশক প্রয়োগ করছেন, যা গতবারের কীটনাশকের চাইতে বেশি কার্যকর, তারা এমনটিও জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে এই চলতি মাসেই কিন্তু উদ্বেগের সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সেই জায়গায় চিকিৎসকরা বলছেন যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, আর আক্রান্ত হলে পরে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং তার সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। তিনি জানাচ্ছিলেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের খবর। দেখছেন এখন জনপদে। 4 দফা দাবি বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন কর্মবিরতিতে চিকিৎসা সেবায় কি প্রভাব পড়ছে এবং চিকিৎসকদের দাবির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। একটু শুরুতেই জানিয়ে রাখি, গত পরশুদিন সন্ধ্যায় একটি চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা গিয়েছে এবং তার পরপরই কিন্তু সেই শিশুর স্বজনরা চিকিৎসকের উপর আসলে লাঞ্ছিতর ঘটনা ঘটে, এমনটাই দাবি করেছেন এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু 4 দফা দাবি দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। একটু যদি দেখাই, এই মুহূর্তে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু পরিচালকের কার্যালয় কিংবা পরিচালকের কক্ষের সামনে ভিড় করছেন এবং তাদের যে দাবি সেটি বাস্তবায়নের চেষ্টা করছেন। এবং তারা একই সাথে আরেকটা দাবি করছেন যে অনতি বিলম্বে, যেহেতু এতদিনেই তাদের সমস্যার সমাধান হয়নি এবং তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করা হয়নি, সে কারণে আজকে তারা কিন্তু পরিচালক যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতেই কিন্তু এই আন্দোলন করছেন। এবং সেই সাথে শিক্ষার্থীরা যারা রয়েছেন, শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু একমত পোষণ করে এখানে আন্দোলন করছেন। একই সাথে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হওয়ার কারণে যারা রোগীরা রয়েছেন কিংবা রোগীর স্বজনরা, তারাও কিন্তু এই কক্ষের সামনে এসে ভিড় করেছেন একটু আগে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে তারাও কিন্তু একটি বিক্ষোভ প্রকাশ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটির যারা আসলে যে পরিচালক রয়েছেন, তিনি মনে হয় এতক্ষণে আসলে সাইন করার একটি কথাও আমরা শুনতে পেয়েছি এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে আসলে পদত্যাগপত্রে সই করেছেন, এমনটা আমরা শিওর করেছি। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু তাদের আসলে যে এক দফা দাবি যেটি ছিল পরিচালকের পদত্যাগ, সেটি কিন্তু তারা করে আসলে এখন তারা এই রুম থেকে বের হচ্ছেন। এবং কিছুক্ষণ আগে যে এখানকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক যারা ছিলেন, তাদের সাথেও কিন্তু একটি কথাবার্তা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু যিনি এই হাসপাতালের পরিচালক রয়েছেন, সাইফুল ইসলাম, তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথেই বের হয়ে যাচ্ছেন হাসপাতাল থেকে। এবং এই চিত্রটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে তিনি কিন্তু আসলে তার দাবি যেগুলো ছিল শিক্ষার্থীদের কিংবা ইন্টার্ন চিকিৎসকরা, তারা কিন্তু সেই দাবি পূরণ করতে পারেনি, যার কারণে কিন্তু তিনি এই পদত্যাগটি করেছেন। এবং করার পরে এখন কিন্তু তিনি এই হাসপাতাল প্রাঙ্গণ থেকে কিংবা পরিচালক প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু বিগত কয়েকদিন ধরেই আসলে তারা এই ধরনের দাবি করে আসছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই দাবি আসলে পূরণ হয় না। যারা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন আসলে মারমুখী সমস্যার সম্মুখীন হচ্ছিল, সে কারণেই কিন্তু আজকে এই পদত্যাগ। এবং বরিশাল থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান। এমপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ। একই সাথে বন্দরে যাত্রীদের হেলথ স্ক্রিনিংয়ে নিয়োজিত করা হয়েছে মেডিকেল টিম। আলোচনাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। জানাবেন এখন পর্যন্ত কোনো যাত্রীর মাঝে এমপক্স ধরা পড়েছে কিনা, কিংবা এছাড়া এই ভাইরাস প্রতিরোধে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? মিম, এখন পর্যন্ত এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো যাত্রী আসলে যারা পারাপার হন, এই এখন পর্যন্ত এরকম কোনো যাত্রী আসলে শনাক্ত করা হয়নি আসলে যারা এই যে এমপক্স বা অন্যান্য যেসব ভাইরাস, সেই ভাইরাস আক্রান্ত হয়েছেন। তবে আসলে সতর্কতামূলক হিসেবে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই চলতি মাস থেকে এখানে একটি হেলথ স্ক্রিনিং বুথ করা হয়েছে এবং এখানে আসলে একটি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে যারা আসলে ভারত থেকে এই বন্দর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের প্রত্যেকের যে স্বাস্থ্যগত যেসব তথ্য আছে, সেই তথ্যগুলো একটি নির্ধারিত একটি ফর্মে লিপিবদ্ধ করা হচ্ছে। এছাড়া তাদের যেই
রোগ জীবাণু ছড়িয়েছে কিনা বা কোনো ধরনের ভাইরাস তারা বা সংক্রমিত তারা হয়েছেন কিনা সেসব বিষয়ে যেই লক্ষণগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তারা এখানে দেখছেন যে কোনো যাত্রীর শরীরে সেই ধরনের কোনো লক্ষণ আছে কিনা। এছাড়া তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা সহ আনুষঙ্গিক অর্থাৎ প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটি কিন্তু এখানে করা হচ্ছে। এই ইমিগ্রেশন ভবনের পাশেই কিন্তু একটি হেলথ স্ক্রিনিং বুথ করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এবং এখানে কিন্তু একটি মেডিকেল টিমও নিয়োজিত করা হয়েছে যারা আসলে এই যাত্রীদের প্রয়োজনীয় তথ্যগুলো তারা লিপিবদ্ধ করে রাখছেন। একটু জেনে রাখি এখানে একজন চিকিৎসক সহ কিন্তু কয়েকজন স্বাস্থ্য সহকারী আছেন যারা আসলে প্রত্যেক যাত্রীদের কাছ থেকে এই ধরনের তথ্যগুলো তারা শুনে তারা সেটি নির্ধারিত ফর্মে তারা লিপিবদ্ধ করছেন। আমি কথা বলেছিলাম জেলা সার্জন মোহাম্মদ বেলায়েত যে আসলে এখানে এখন পর্যন্ত কোনো ধরনের রোগী তারা শনাক্ত করতে পারেনি, তবে তারা যদি কোনো রোগীর মধ্যে আসলে এই ধরনের ভাইরাস সংক্রমণের কোনো ধরনের লক্ষণ দেখা যায় সেই তারা তাৎক্ষণিক আখাউড়া উপজেলা স্বাস্থ্য হয়তোবা তারা ঢাকায় স্থানান্তর করবেন। তো মিম, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে অ্যামপক্স নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ সেই সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। পোড়া মরদেহকে নিজের সন্তান মনে করে দাফন করেছিল পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে যেন দিশেহারা বাবা মা। কিছুদিন পর জানতে পারেন তাদের ছেলে বেঁচে আছে। মাথায় গুলি নিয়ে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। তবে শেষ পর্যন্ত মৃত্যুকে এড়িয়ে যেতে পারলেও বেশিরভাগ স্মৃতি হারিয়ে ফেলেছে ছেলেটি। শ্রমিক দম্পতির সন্তান ফিরে পেলেও কষ্টের সীমা নেই। বিস্তারিত জানাবেন হুমায়ুন কবির। গেল 5 আগস্ট দুপুর সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে যায় মাদ্রাসা পড়ুয়া রিফাত হোসেন। তবে বিকেল গড়িয়ে রাত পেরোলেও তার খোঁজ মেলেনি। ব্যাপক খোঁজাখুঁজির পর বাইপাইলে পুলিশের গাড়িতে পুড়ে যাওয়া 5 মরদেহের একটিকে নিজেদের ছেলে বলে চিহ্নিত করে পরিবার। তার দাফন করা হয় বগুড়ার গাবতলীতে। কিন্তু 11 আগস্ট ফেসবুকে সেই পরিবার জানতে পারে রিফাত জীবিত, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। মাথায় লাগা গুলি বের করতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে 3 সেপ্টেম্বর অস্ত্রোপচার করে রিফাতের মাথার ভেতরে থাকা গুলিটি বের করা হয়। দুঃখের বিষয়, চিকিৎসা শেষে 13 সেপ্টেম্বর বাড়ি ফিরলেও রিফাত চিনতে পারছে না কাউকেই। গুলিতে সে হারিয়েছে তার স্মৃতি, মনে করতে পারছে না নিজের নামও। আশুলিয়া থানার এখানে লাশ পুড়ে ফেলে আগুন দিয়ে। তো আমরা যখন কোথাও ওকে খুঁজে পাই নাই, তো আমরা ওখানে দেখি যে রিফাতের মতনই সেম ওরকম ছিল। তো ওখান থেকে ওর আব্বা আম্মু একটা আইডেন্টিফাই করে একটা লাশ নিয়ে গেছে ওনাদের ছেলে ভেবে, নিয়ে ওটা দাফন করছে। তো আমরা 11 তারিখে জানতে পারি যে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে যে রিফাত বেঁচে আছে। রিফাত আমাকেই চেনে না, আমাদের সবাইরই ভুলে গেছে। আমরা একসাথে আন্দোলনে গেছিলাম, সব ভুলে গেছে। ছেলেটা আমাদের দেখলে সালাম টালাম দিত। এই গুলি খায়া বাসায় বিছনায় পড়ে আছে। 5 তারিখ 5 দেয়া মনে নাই, আমার কিছু মনে থাকে না, আমার মনে থাকে না, তারিখ মনে থাকে না, কিছু নামও মনে থাকে না। ছেলের সেবা যত্ন করতে গিয়ে বাবাকে বাদ দিতে হয়েছে দিনমজুরি, আর মায়ের ছাড়তে হয়েছে গার্মেন্টসের চাকরি। আয় রোজগার না থাকা ও কোনো সহায়তা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছে পরিবারটি। আসলে থানার সামনে যাও, গাড়ির মধ্যে 5টা লাশ আছে, আগুন দিয়ে পুড়ে ফেলাইছে। পরে ওই জায়গায় যাইয়ে আমার ছেলের মতো চেহারা দেখে আমার ছেলে মনে করে করে আসি। ফেসবুকে আমার ছেলের ছবি দেখতে পাই, পাওয়ার পরে আমার বন্ধুরা পাইয়া আমাকে এনাম মেডিকেলে লেগে আমার ছেলের দেখে ওখানে। আমি মনে করছি আমার পোলা মরেই গেছে। আমি সেই মোরা দেশে লেগে দাফন কামন করছি। 5 দিনের মাথায় আমি খবর পাইছি যে আমার রিফাত বেঁচে আছে। আমি একটা ছোটোখাটো চাকরি করতাম, তাও আর করতে পারতেছি না। পোলার লেগে ঘরে বয়ে রয়েছি আমার জামাই। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা। সবাইকে যার যার অবস্থান থেকে এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এখন সাভার। দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, তবে এবার নাটোরের অর্ধশত মণ্ডপ হচ্ছে না পূজার আয়োজন, যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। নিয়ে আরও জানাতে নাটোরের কাপড়িয়াপট্টি থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, একটু জানাবেন পূজা মণ্ডপ কমায় ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে? জি মিম, আপনি যেমনটি বলছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় শারদীয় দুর্গা উৎসব সেটি আর বাকি মাত্র সপ্তাহখানেক। এবছর নাটোরে 342টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যেটি গত বছর ছিল 392টি। কিন্তু এবছর আরো অর্ধশত মণ্ডপ পূজা
কম হওয়ার কারণে এখানকার যে স্থানীয় ব্যবসা বাণিজ্য রয়েছে তার একটি প্রভাব পড়েছে। এই প্রভাবের কারণে এই বছর আমরা যারা ব্যবসায়ী নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবছর তারা প্রায় 100 কোটি টাকার একটি ব্যবসা তারা প্রত্যাশা করেছিলেন, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে এখন অনেকে বেচা কেনা কম। দেখতে পাচ্ছেন যে এই দোকান থেকে এই সময়টাতে গত বছর যেখানে প্রচুর ক্রেতা ছিল, কিন্তু এবছর অনেকটাই ফাঁকা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে এবছর হয়তো তারা 50 কোটি টাকার মতো তারা একটি ব্যবসা করতে পারবেন, যেটি গত বছর ছিল প্রায় 100 কোটি টাকার মতো। তো এই বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে এমনটি কম হওয়ার কারণ তারা বলছে, এবং যারা নেতারা রয়েছেন এই সনাতন ধর্মাবলম্বীরা তারা বলছেন যে এবছর তারা যে বর্তমান পরিবেশ পরিস্থিতি রয়েছে তারা যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত করতে পারতো বা তারা যদি পারে তাহলে তারা যে উৎসবটা যদি আরো বড় হয় সেক্ষেত্রে কিন্তু বেচাকেনা বেশি হয়, এবং উৎসবটা বড় হলে ব্যবসা বাণিজ্য আরো বেশি হয়। তো মিম এই ছিল আমার কাছে নাটোর থেকে সবশেষ তথ্য। নাটোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হোসেন। হাঁসের খামারে ভাগ্য বদলাচ্ছেন পঞ্চগড়ের বেকার তরুণরা। কেউ করছেন মাংস উৎপাদনের জন্য হাঁস পালন, আবার কেউ ডিম উৎপাদন করছেন। অল্প পুঁজিতে লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে হাঁসের খামারের সংখ্যা। বাজার চড়া থাকায় এবার বেশ ভালো মুনাফার আশা তরুণ খামারিদের। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত। ১,৫০০ হাঁসের এই খামারটি গড়ে তুলেছেন তরুণ দুই উদ্যোক্তা মিলন হোসেন ও সুমন ইসলাম। দুই বন্ধু পুকুরের পাড়ে ঘর ভাড়া নিয়ে করেছেন হাঁসের খামার। বাচ্চা কেনা থেকে শুরু করে 3 মাস পালন পর্যন্ত খরচ হয়েছে 2.5 লাখ টাকা। বাজার দর অনুযায়ী 4.5 থেকে 5 লাখ টাকার হাঁস বিক্রির আশা তাদের। আমরা দুই বন্ধু মানে পরামর্শ করলাম যে উনি চাকরি করতো আর আমি ড্রাইভিং ছিলাম, এখন বিয়ে দিক দিয়ে আমাদের চলতেছে না। পরে দুজনে একদিন বসে চিন্তাধারা করে এই প্ল্যানটা করলাম। 2.5 লক্ষ টাকার মতো খরচ গেছে। আশা করি আমি 3,80,000 কিংবা 4 লাখ টাকা বিক্রি করতে পারবো। শুধু এই দুই তরুণ নয়, জেলার বিভিন্ন এলাকায় শতাধিক হাঁসের খামার গড়ে উঠেছে। কেউ মাংস উৎপাদনের জন্য, আবার কেউ ডিম উৎপাদনের জন্য করেছেন খামার। বাজারে হাঁসের ডিম ও মাংসের দারুণ চাহিদা ও ভালো দাম থাকায় স্বল্প পুঁজি বিনিয়োগে ভাগ্য খুলছে বেকার তরুণদের। একটা হাঁস মনে করেন আনি 30 টাকা করে, বেশি বড় হয়ে বিক্রি করি মনে করেন 400, 500, 300 এইভাবে বিক্রি করি। হাঁসের বাচ্চা আনি নিয়ে পালে টালে তারপর বিক্রি। আর এইভাবে মনে করেন আমার যত কিছু খাওয়ান খরচ কিস্তি সব চালাইতেছে এখানে। দেশীয় জাতের পাশাপাশি অনেকেই গড়ে তুলেছেন খাকি ক্যাম্বেল সহ বিভিন্ন জাতের হাঁসের খামার। বর্তমানে অনেকের সংসার চলছে খামারের টাকাতেই। পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক অবস্থায় 200 খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে শুরু করি। প্রথম পর্যায়ে সফলতা পেয়ে এবার একটু বড় পরিসরে খামার করেছি। 308 দিনের মাথা থেকে আমার হাঁসের ডিম দেওয়া শুরু করেছে। আশা স্বরূপ আমি নিয়ত করেছি আমার হাঁস থেকে অনেক লাভবান হতে পারবো। তবে এসব খামার করার আগে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়ার পরামর্শ কর্মকর্তাদের। বলছেন প্রশিক্ষণের পর খামার করলে লোকসানের ঝুঁকি অনেকটাই কমে আসে। হাঁসের খামারে আমরা লোনও দিয়ে থাকি। আমরা 60,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দিই। আমি আশা করব আপনারা প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং ঋণ গ্রহণ করবেন এবং নিজে লাভবান হবেন, আপনার বাড়ির আশেপাশে যুব নারীদের লাভবান করবেন। এক সময় যারা অলস সময় পার করতেন তারাই এখন ক্ষুদ্র পরিসরে হাঁসের খামার করে হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।